পিছনের ছবিতে যাকে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। ওনার নাম হলো সালেহ আহমেদ, সম্ভবত যদি ভুল না করে থাকি, হ্যাঁ সালেউদ্দিন আহমেদ। ওনার নাম হলো সালেউদ্দিন আহমেদ। তো এখন আপনারা জানেন যে ওই আমাদের ইউনূস সাহেবের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের উনি অর্থ বিষয়ক উপদেষ্টা ছিলেন উনি। তো এখন আজকের পত্রপত্রিকা তো সয়লাভ, তার বিরুদ্ধে অভিযোগ আসছে সে ৭২ লক্ষ টাকা, হ্যাঁ ৭২ লক্ষ টাকা, বাড়ির দ্বারে না, ৭২ লক্ষ টাকা, কোটি টাকার কাছাকাছি। এটা তো কাগজপত্রে ৭২ লক্ষ টাকা, আরও কত ৭২ লক্ষ লাগে এমনি এমনি গেছে কে জানে। কাগজপত্রে পাওয়া গেছে ৭২ লক্ষ। বাংলাদেশে সব কিছুর হিসাব তো কাগজপত্র থাকে না, কাগজের বাইরে হিসাব কিতাব আছে, ওইটাও আপনাকে ধরতে হবে। তো যাই হোক, সে বলে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অসুস্থ হওয়ার কারণে তার বলে এমন কঠিন আর জটিল রোগ হয়েছে যে রোগের চিকিৎসা বাংলাদেশে নাই, তো তাকে সিঙ্গাপুরে যেতে হয়েছে। তো সেই সিঙ্গাপুরে গিয়ে সে ৭২ লক্ষ টাকার একটা হিসাব দিয়েছে যে ১.৫ বছরে সে ৭২ লক্ষ টাকা তার চিকিৎসার জন্য খরচ হয়েছে, শুধুমাত্র সিঙ্গাপুরে যাওয়া আসা, 5 স্টার হোটেলে থাকে আর হাই কোয়ালিটি ট্রিটমেন্ট নেওয়া। যেখানে সিঙ্গাপুরের নাগরিকরা যেখানে যে ক্লাসে ট্রিটমেন্ট পায় না, প্রত্যেকটা দেশে, আমেরিকা তো ফার্স্ট ক্লাস ট্রিটমেন্ট, সেকেন্ড ক্লাস ট্রিটমেন্ট আছে, দুইটা সব দেশে কম বেশি আছে। যারা পয়সা আলাদা তাদের তো ব্যাপার স্যাপারে আলাদা। এখন সিঙ্গাপুরের যারা সাধারণ নাগরিক তারা যে ট্রিটমেন্ট পায় না, আমাদের বাংলাদেশের নাগরিক সালেউদ্দিন আহমেদ ৭২ লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুরে গিয়ে সেই ট্রিটমেন্টে নিয়ে আসে। যদিও তার যে কঠিন এবং জটিল রোগ ছিল, সেই কঠিন এবং জটিল রোগের একটা নামও সে দিয়েছে, কিন্তু বাংলাদেশের ডক্টরস অ্যাসোসিয়েশন থেকে বলা হয়নি বা কেউ বলেও নি, বা সেও এটার কোনো সাক্ষী প্রমাণ দিতে পারেনি এই চিকিৎসা বাংলাদেশে হওয়া সম্ভব না। এই চিকিৎসা বাংলাদেশে হওয়া সম্ভব না, একেবারে অসম্ভব। বাংলাদেশে যারা নাকি ডাক্তারি পড়ে আর যারা নাকি বিদেশ থেকে ডাক্তারি পড়ে এসে বুঝছেন, তারা বালছাল কী শিখছে না শিখছে, কোনো ট্রিটমেন্টই এখন বাংলাদেশে ডাক্তাররা করতে পারে না। বাংলাদেশের ডাক্তাররা করতে পারে শুধুমাত্র বাংলাদেশের গরিব মানুষের ট্রিটমেন্ট, আর বড়লোকদের ট্রিটমেন্ট বাংলাদেশের ডাক্তাররা করতে পারে না। তারা সবাই চলে যায় হলো থাইল্যান্ড, আর কোথায়, সিঙ্গাপুরে চলে যায়। এই হলো অবস্থা। এখন খেয়াল করে দেখেন, সালাউদ্দিন আহমেদের যে ৭২ লক্ষ টাকার এই ট্রিটমেন্ট বাবদ, তার চিকিৎসা বাবদ খরচ হয়েছে, এই খরচটা কে দিছে বলেন তো? ইউনূস সাহেব দিছে? উত্তর হইল না। কে দিছে? বাংলাদেশ সরকার দিছে। বাংলাদেশ সরকার কি ডিম পারে? ডিম পাইরা বাজারে ডিম বেচা তারপরে পয়সা আনে না। উত্তর হলো এই টাকাটা আপনি এবং আমি দিছে। এই যে আমি যে বাংলাদেশে মাঝে মধ্যে টাকা পাঠাই, মাঝে মধ্যে যে আমি বাংলাদেশে টাকা পাই, এই হিস্সা তো আমারও আছে। প্লাস আপনারা যারা গরিব কামার কৃষক, যারা নাকি ছোটো মোটো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী যারাই আছেন, সবারই সেটা আছে, এগুলো জনগণের টাকা আমরা সরকারের কাছে দিয়েছিলাম আমানত হিসেবে রাখার জন্য, যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই টাকাটা ডিস্ট্রিবিউট হয়। উন্নত দেশগুলোতে এই টাকাগুলো ঘুরে ফিরে গরিব মানুষদের কাছে ফিরে আসে, কিন্তু অনুন্নত এবং এই কাঙ্গাল দেশগুলো, বাংলাদেশের মতো কাঙ্গাল, অনুন্নত এবং দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে এই টাকাগুলো, গরিব মানুষের টাকাগুলো তুলে বড় লোকদের পিছনে ব্যয় হয়, আর উন্নত দেশগুলোতে এই সব টাকা তুলে গরিবদের পিছনে ব্যয় হয়। যার ফলে এই উন্নত দেশগুলো এত উন্নত, আর এই কাঙ্গাল গরিব দেশগুলো, দুর্নীতিগ্রস্ত দেশগুলো এত দুর্নীত। তা এখন চিন্তা করে দেখেন, সে মাত্র ১.৫ বছরের মতো কী ছিল, উপদেষ্টা হিসেবে ছিল। ৭২ লক্ষ টাকা শেষ। কাহিনী শুনবেন আরেকটা, ধর্ম বিষয়ক উপদেষ্টা আরেকজন রয়েছে। তো দেখলাম দাড়ি টুপি পরা বেশ আল্লামা টাইপের, তো সেও দেখলাম প্রায় ৮২ লক্ষ টাকা খেয়ে ফেলাইছে। তারও কী হয়েছে? তারও চিকিৎসা নিতে বিদেশে যেতে হয়েছে। শুধু এই দুজন নাই, যত উপদেষ্টা আছে, তারপরে যে আরেকজন স্বাস্থ্য উপদেষ্টা আছে ওই মাথারিও তো খেয়ে ফেলাইছে প্রায় কোটি টাকার উপরে, তার ক্যান্সারের ট্রিটমেন্ট করতে গিয়ে সিঙ্গাপুরে। সেটা তো আপনারা দেখছেন। তো এখন দেখেন, এই ইউনূস সাহেবের যে বুকেই আপনারা মনে কষ্ট পান, বুঝছেন, যে আপনারা বলেন যে ভাই 2 পাও কবরে দিয়ে দিছে, এরকম একটা মুরব্বী মানুষের বিরুদ্ধে যে কথাবার্তা বলেন, বকেন, চিলাচিলি করেন না ভাই, এগুলো ভালো শোনে না। তারপরে আপনাদের ইলিয়াস ভাইয়া, সাংবাদিক ইলিয়াস, মাঝে মধ্যে বকাটকা দেয়, ও তো আরও খারাপ ভাষায় বকা দেয়, আমি তো আরও অত খারাপ দিতে পারি না, বুঝছেন। ওই ইলিয়াস ভাইয়া তো ফেসবুক ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা ধার ধারে না, বুঝছেন, ইচ্ছা মতো গাইলে যখন তার মন চায়। তো তার কাছ থেকে গালিগালি শুনে নিয়েন যে ইউনূস স্যার সম্পর্কে কী বলে। তো ইউনূস সাহেবের সরকার এই ১.৫ বছর আসার পর তার মূল টার্গেট ছিল, আমার মনে হয় না বাংলাদেশের কোনো ভালো কিছু করার জন্য তাদের উদ্দেশ্য ছিল। তাদের উদ্দেশ্য ছিল যত কাঙ্গালগুলোর সে উপদেষ্টা হিসেবে নিয়োগ করছে, সরকারি পয়সায় কোটি কোটি টাকা খরচ করে তাদের ট্রিটমেন্টটা সিঙ্গাপুর, থাইল্যান্ডে কেমনে করানো যায় এইটা। আর ইউনূস সাহেবের নিজের কিছু ভাগ বটার ব্যাপার আছে, সেগুলো আপনার পত্রপত্রিকায় জেনে নেন। এগুলো তো বাস, এগুলো করে তাইরে নাইরে করে পরে 15 মাস কেটে দিছে। তারপরে কি, যেখানে আসছিলাম সেখানে ফিরে আসছে এবং আগের চেয়ে আরও ভয়াবহ অবস্থা ধারণ করছে। তো এখন দেখেন, কথায় কথায় যে এরা বিদেশে চলে যায় ট্রিটমেন্টের জন্য, কেন যায় জানেন?
কেন যে জানেন? কারণ তারা জানে বাংলাদেশে মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে কী শেখানো হয়, কারা সেখানে ভর্তি হয়, কীভাবে ভর্তি হয় এবং এদের কোয়ালিটি কতটুকু। তো যে কারণে তারা জানে, তারা তো সরকার চালায়, তারা তো এগুলো সবই বুঝে, তো জানে যে এদের হাতের এদের প্রেসক্রিপশন দিয়ে একটা ট্যাবলেট খাওয়া বিপজ্জনক। বাংলাদেশের ডাক্তারের প্রেসক্রাইব করা একটা ট্যাবলেট খাওয়া অত্যন্ত বিপজ্জনক, যার ফলে তারা কথায় কথায় কোথায় চলে যায়, থাইল্যান্ড, সিঙ্গাপুরে চলে যায়। আর বাংলাদেশের আমাদের মতো মূর্খ, আমাদের মতো এই কাঙ্গাল যারা আছি, বাংলাদেশের গরিব মানুষ, তাদেরকে আমরা ছেড়ে দিছি হলো এই ডাক্তারদের মুখে। আর না হলে তারা কেন বাংলাদেশের ডাক্তার ট্রিটমেন্ট নেয় না? তারা কেন বাংলাদেশের ট্রিটমেন্ট নেয় না? কথায় কথায় বিদেশ চলে যায়, কথায় কথায় বিদেশ চলে যায়। এর উত্তর আপনারা দিয়ে যাবেন। দেখাই একটা ভিডিও আমি আপনাদেরকে, এখানে বাংলাদেশের গরিব মানুষদেরকে হসপিটালে কি করা হয় একটা স্যাম্পল দেখেন, এবং হাজার হাজার উদাহরণ আছে, হাজার হাজার উদাহরণ আছে। আমি শুধু আজকে একটা স্যাম্পল দেখাবো, আর এদের নিউজটাও পেরে শোনাই। এই দেখেন, এই যে এই ভদ্রলোক, চিন্তা করতে পারেন? আমি বুঝি না বাংলাদেশে মানুষের যে এত বড় কান হয়, এটা আমি আসলে জানতাম না। মানে উনি তো গিনিস ওয়ার্ল্ডে ওনার নাম লেখার কথা, কানের ব্যাপারে গিনিস ওয়ার্ল্ড কোনো খোঁজ খবর নিচ্ছে কিনা আমি জানি না, বুঝছেন? তার কানের ছবি পাঠায় যদি গিনিসে দেয় না, তো হবে একটা রেকর্ড টেকর্ড তো হবে। চলেন আমরা এই ভিডিওটা আগে একটুখানি দেখি, এই ভিডিওটা একটুখানি দেখেন তো কী দেখে এই ভিডিওতে। দেখেন, এটা একটা পেশেন্ট, তাকে কি হচ্ছে, নার্সেরা টেনে হিস্ট্রি কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে তা আমি জানি না। দেখেন এই অবস্থা, এইগুলো বাংলাদেশের ট্রিটমেন্টের অবস্থা, ভয়াবহ অবস্থা, কিচ্ছু বলার নেই আমার, ভয়াবহ অবস্থা বাংলাদেশে। দেখেন টেনে নিয়ে যেতেছে, এই হলো গরিব মানুষের ট্রিটমেন্ট হলো বাংলাদেশে। দেখে নেন গরিব মানুষের ট্রিটমেন্ট, দিস ইজ দ্য ট্রিটমেন্ট অফ পুয়ার পিপল ইন বাংলাদেশ। আচ্ছা, এইবার আসেন আমাকে চলেন আমাদের স্যারদের অবস্থাটা দেখি। দেখেন এই ভদ্রলোক ৭২ লক্ষ টাকা খরচ করেছে। হাই রে দেশ রে, কোনো বাপ মা নাই দেশে, দেশে কোনো মা বাপ নাই, যে যেমনি পাও লিটা বেটা খাও। কী লিখছে দেখেন, অন্তর্বর্তী সরকারের আমলে বিদেশে চিকিৎসার জন্য, এই যে এখান থেকে বলি শুনে, অন্তর্বর্তী সরকারের আমলে বিদেশি চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে ৭৯,৩৮,২২৯ টাকার বিল নিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তবে এটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিদেশে সরকারি খরচের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়। আচ্ছা দেখি, দ্বিতীয়, উনি হলো দ্বিতীয়, আবার প্রথম কী হয়েছে সেটা আপনারা দেখেন। সরকারি কোষাগার থেকে বিদেশে চিকিৎসা ব্যয় হিসেবে বিল নেওয়ার তালিকায় প্রথম স্থানে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি একাই নিয়েছেন ৮১,৯১,৪৮৮ টাকা। আর এর লিস্টে বাকি যাদের নাম আছে এখানে আপনারা পড়ে নিন, সব ওই মন্ত্রী, এমপি, উপদেষ্টাদের নাম দেওয়া আছে এখানে। কেমনি ভাই, কী অবস্থা, কাহাকার নেয়, বুঝে বলেন আপনারা, কাহাকার নেয়। মাত্র ১.৫ বছরের জন্য একটা বিপজ্জনক অবস্থা বাংলাদেশের জন্য, কত বড় একটা কঠিন সিচুয়েশন, একটা ক্রিটিক্যাল টাইম ফ্রেমের ভিতরে তারা এসেছিল বাংলাদেশকে ডোমিনেট করার জন্য, এক্সিকিউট করার জন্য। আইসা তারা কি করছে, তারা কি করছে, যে যার মতো করে যার যার ট্রিটমেন্ট শেষে করে নিয়েছে, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, কথায় কথায় সিঙ্গাপুর, কথায় কথায় থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা নিছে। তারপরে তাদের যত রকম সুযোগ সুবিধা ছিল, যত রকম পয়সা টয়সা মাল বানানো দরকার ছিল, যেখান থেকে ভাগবার কথা ছিল, এগুলো নিয়ে দিয়া এই অসহায় কাঙ্গাল দেশটার দিকে ফিরেও তাকায়নি। তারা ভাবছে ১.৫ বছর পাইছে, সরকার কি মাল, দরিয়া মেডাল। এখন আগে তো দরিয়া মেডাল বলতো, সরকার কি মাল, পকেট মেডাল, এখন হবে দরিয়া মেডাল। সরকার কি মাল, পকেট মেডাল, বুঝছেন? যে যেমনি পারছে খেয়ে গেছে ভাই, কেউ দেখার নাই, কেউ বলার নাই, কিচ্ছু নাই। গরিব মানুষের এই অবস্থা বাংলাদেশের, এইটা হলো ডেমোক্রেসি। ডেমোক্রেসির সংজ্ঞার ভিতরে পড়লে ধনী এবং গরিবের সমান অধিকার। ডেমোক্রেসি যদি দেখতে চান আমেরিকাতে আসেন, ডেমোক্রেসি যদি দেখতে চান আমেরিকাতে আসেন, দেখবেন ধনী এবং গরিবের সমান অধিকার ফিল করবেন, আপনি আসার পরই ফিল করবেন। আর বাংলাদেশের ডেমোক্রেটিক কান্ট্রির অবস্থা দেখেন, এইগুলো আমাদের ইউনুস মোল্লা জানতো না, ইউনুস সাহেব জানতো না। আগে তো বুঝলাম আমাদের হাসিনা সরকার খুব খারাপ, ওই মহিলা খাতারনাক মহিলা, হাসিনা হলো খাতারনাক মহিলা। আপনার কোনাকে তো ডাইনিও নাম দিচ্ছেন নাকি? ওই ডাইনির একটা কী বলে বানাইছিলেন আপনারা ওই চারুকলা ইনস্টিটিউটে, দেখছিলাম একবার, কী বানাইছেন আপনারা। তো এই ভদ্র মহিলাকে আপনারা এই সেই কইরে টুরে উড়িয়ে দিয়েছেন, বুঝছেন? এই মহিলা তো খারাপ। তো মহিলা তো চোখের পানি মুছতে মুছতে আঁচল দিয়ে চলে গেছে, তো ভারতে দিয়ে গেছে। আমি তো বালা না, শেখ হাসিনা তো বালা না, শেখ হাসিনা মনের কষ্টে আপনাদেরকে বলে গেছে আমি তো বালা না, যা তোরা বালালেই থাক। তো শেখ হাসিনার বিরুদ্ধে না এই অভিযোগ আসছে, সে তার দলবল নিয়ে লুটপাট করছে। বলেন ইউনুস সাহেব এগুলি কেন করতে গেল, কেন করতে গেল? এগুলো তো চোখে লাগে ভাই, বুকে লাগে, আমার তো কলজাটার ভিতরে লাগে এগুলো দেখলে, যে সরকারি পয়সার কীভাবে লুটপাট। অথচ বাংলাদেশে হাজার রকম সমস্যা আছে, বুঝছেন? গরিব মানুষ খাইতে পায় না, গরিব মানুষ 2 বেলা ঠিক মতো খাইতে পায় না, আর আপনারা বাংলাদেশে পয়সা করে নিয়ে এইভাবে লুটপাট, এগুলো মানা যায় না ভাই, দেখার মতো না। বেশি কিছু বললে মনে কষ্ট পাবে। আসসালামু আলাইকুম।